বাংলা কমার্শিয়াল সিনেমা, আমরা কমার্শিয়াল বলতে সাধারণত কী বুঝি? যার মধ্যে একটু অ্যাকশন থাকবে, ড্রামা থাকবে, রোম্যান্স থাকবে, লাইক যেটা আমাদেরকে একটা ফুল অন এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারছে, সেটাই আমাদের কাছে একটা কমার্শিয়াল সিনেমা। যেটা আমাদেরকে জওয়ান করতে পারছে, পাঠান করতে পারছে, লাইক কেজিএফ করতে পারছে, পুষ্পা করতে পারছে, বাট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্য কোনো সিনেমা করতে পারছে না। লাইক প্রধান একটা ভালো বিজনেস করলেও সেটা আমাদেরকে ফুল অন এন্টারটেনমেন্ট প্যাকেজটা দিতে পারছে না, যার জন্য এতগুলো লোক পাঠান দেখতে যাচ্ছে কিন্তু প্রধান দেখতে যাচ্ছে না। দুটো আলাদা ধারার সিনেমা, কিন্তু তারা পাঠানকে প্রথম চয়েস দিচ্ছে, দেন সেকেন্ড গিয়ে প্রধান দেখছে। এই জিনিসটা কেন? তো আজকে আমরা কথা বলবো রাইজ অ্যান্ড ডাউনফল অফ বেঙ্গলি কমার্শিয়াল সিনেমা। আমরা কমার্শিয়াল সিনেমার মধ্যে কী খুঁজি? মেন কথা, আমরা একটা ভালো স্টোরি খুঁজি, অ্যাকশন খুঁজি, রোম্যান্স খুঁজি, ড্রামা খুঁজি, এইসব জিনিসগুলো খুঁজি। ওকে, এবার এইসব সিনেমা আমাকে, কোন সব সিনেমাগুলো আমাকে এইগুলো প্রোভাইড করতে পেরেছে এখনও পর্যন্ত, আমি যদি বলি, যদি লেট 2000-এ চলে যাই, তাহলে সেখানে প্রোভাইড করতে পেরেছিল আমাকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। 2003-তে চলে যাই, সেখানে আমাকে প্রোভাইড করতে পেরেছিল সাথী, সঙ্গী, তারপর হচ্ছে প্রেমী। সিনেমাগুলো, গান এখনও পর্যন্ত মানুষের মুখে মুখে লেগে আছে, কারণ সিনেমাগুলো একটা কাল্ট ক্লাসিক। কেন তখন বানাতে পেরেছিল? তখন হরনাথ চক্রবর্তী এত বড় বড় ডিরেক্টর ছিল একজন, রবি কিনাগি, দেন রাজাচন্দ্র, এরাও অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে। আমি বন্ধন, এবার অ্যালবামটা এইসব সিনেমার মধ্যে খুব বড় ম্যাটার করে। একটা সিনেমা হিট করতে গেলে তার পিছনে অ্যালবামটা খুব বড় দরকার। তুমি যদি এখন বন্ধনের অ্যালবামটা বলো, প্রতিটা গান এখনও মানুষ শোনে, এখনও সেই গানগুলো দিয়ে রিলস তৈরি হয়। তারপর প্রেমী সিনেমার যে গানগুলো ছিল, মনে রেখো আমার এ গান, বা তুই বলো না এই ভালোবাসা তোমাকেই পেতে চাই, এটা সাথী ছিল, এইসব গানে এখনও রিলস চলে যায়। তাহলে ভাবো এই সিনেমাগুলোর গানগুলো কতটা ক্রিটিক্যাল। এখন 2024 সালে এসে আমাদের ইন্ডাস্ট্রি এই গানগুলো, এরকম গান প্রোভাইড করতে পারছে না, তারা এইসব গান দিতে পারছে না। এটা ছিল 1 নম্বর রিজন। সেকেন্ড, নতুন স্টার আসা। লাইক তুমি লেট 2000-এ চলে যাও, তখন স্টার বলতে একজন ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি, আরও বিভিন্ন ধরনের স্টার ছিল, বাট তারা সেই এন্টারটেনমেন্টটা মানে প্রোভাইড করতে পারছিল না। তখন 2000 সালে এসে শ্বশুরবাড়ি জিন্দাবাদ এলো, তখনকার টাইমে ওয়ান অফ দ্য হিউজ বক্স অফিস কালেকশন করেছিল, যেটা এখন করতে পারছি না, কারণ তখনকার একটা স্টার ভ্যালু, এখন সেই স্টার ভ্যালুটা নেই। এখন আগেকার যত লোক সিনেমা দেখতে, এখন তত লোক সিনেমা দেখে না। দেন স্টার, আবার নতুন স্টার রাইজ হলো, সেটা হলো জিৎ আসলো কি দিয়ে? সাথী দিয়ে, হিউজ ব্লকবাস্টার। হয়তো এখনও পর্যন্ত বেঙ্গলি ইন্ডাস্ট্রি ওই সিনেমাটা যা কালেকশন করেছে, এখনও পর্যন্ত কোনো সিনেমা কালেকশন করতে পারেনি তখনকার টাইমে দাঁড়িয়ে। আমি বলছি না যে ওটা হিউজ, ওটা ওই যে নাম্বারটা ছিল, ওই নাম্বারটা এখন 2024-এ ক্যালকুলেট করলে আরও অনেক বড়ো, জিনিসটা আরও অনেক বড়ো দেখাবে। তো এভাবে এলো জিৎ, তখন জিতের পর আরও অনেক স্টার এসছে, লাইক সোহম এসছে। দেন তুমি হিরণ চ্যাটার্জির কথা বলো, সেও ভালো ভালো সিনেমা করেছে। আজকে আমরা যতই বলি যে পলিটিক্সে ঢুকে গেছে, যাই করেছে, বাট সে তার ভালো ভালো সিনেমা আছে, তার ভালোবাসা আমাদের ভালো সিনেমা, তার অনেক ভালো সিনেমা। নবাব নন্দিনী খুব ভালো একটা বিজনেস করেছিল এই বেঙ্গল থেকে। দেন আরেকটা স্টারের রাইজ হলো, সেটা হলো দেবের। এবার আমরা একটা স্টারের মধ্যে সাধারণত কী খুঁজি? তার গুড লুকস দেখি, তাকে দেখতে ভালো হতে হবে, এটা সবথেকে বড়ো কথা। সে অ্যাকশন জানে, সে ডান্স জানে, তার ডায়লগ ডেলিভারি, এইসব জিনিস আমরা দেখি, যেটা দেবের মধ্যে কাট টু কাট ভরা। তাই সে কী সিনেমা নিয়ে এসেছিলো তখন? আই লাভ ইউ, যেটা হিউজ বক্স অফিস কালেকশন করলো। অল দো এটাই রিমেক, বাট হিউজ কালেকশন করলো। দেন তুমি প্রেমের কাহিনী বলো, তুমি চ্যালেঞ্জ বলো, খোকাবাবু বলো, মন মানে না বলো, এগুলো পরপর ব্লকবাস্টার ছিল। এক সাইড থেকে জিৎ দাও ব্লকবাস্টার দেওয়া শুরু করেছিল, অন্যদিকে প্রসেনজিৎ দাও তখন সিনেমা বানাচ্ছে ধীরে ধীরে, লাইক অন্যান্য সিনেমাগুলো বানাচ্ছে, যেমন রিফিউজি বলো, সেও বিভিন্ন ধরনের সিনেমা ট্রাই করছে। তারপরে সে আর্টে একটু ট্রাই করলো। দেন আমাদের মাঝখানে সোহম চক্রবর্তী অনেক সিনেমা করলো, প্রেম আমার বলো, যেটা খুব ভালোভাবে চললো। দেন তুমি চিরদিনই তুমি যে আমার কথা বলো, সেটাও খুব ভালোভাবে চললো। দেন তুমি হিরণের কিছু সিনেমার কথা বলো, যেটা খুব ভালো বিজনেস করেছিল, ভালোবাসা, নবাব নন্দিনী। দেন আরেকটা স্টার এলো, সেটা হচ্ছে অঙ্কুশে তুমি একটা, অঙ্কুশের মধ্যে যে এলিমেন্টসগুলো থাকা দরকার একটা স্টারের মধ্যে, সেই জিনিসগুলো তার মধ্যেও আছে। সে অ্যাকশন জানে ভালো, সে ডান্স তো সে দারুণই করে, সে তার ডায়লগ, তার অ্যাক্টিং আমরা স্বীকার করে এখন দেখেছি। তো নতুন নতুন স্টার জন্মানো শুরু হয়েছিল, যেটা এখন এসে জন্মাচ্ছে না। আমরা 2024 সালে এসে আমরা সেই দেবজিৎ আর অঙ্কুশ, প্রসেনজিৎ, এদেরকে নিয়েই পড়ে আছি। স্টার এসছে, অনেক অ্যাক্টাররা আমরা পেয়েছি, যেমন অনিমেষ ভট্টাচার্যকে পেয়েছি আমরা, আবির চ্যাটার্জিকে পেয়েছি, পরমব্রত দাকে পেয়েছি, অনেকজনকে পেয়েছি, বাট দে আর নট স্টার। লাইক আমি এখন একটা কথা মানি, যেমন জিদ্দা হচ্ছে সুপারস্টার, দেবদাও সুপারস্টার, বা সোহম, তোমার অঙ্কুশদাও এখন সুপারস্টার হয়ে গেছে মির্জার পর থেকে। বাট তারা যে জিদ্দা যে সুপারস্টারটা না, সেটা অঙ্কুশদা বা দেবদা বা প্রসেনজিৎদা মানে বুম্বাদা, এরা ওই সুপারস্টারটা না, যেটা জিদ্দা সুপারস্টার মানে সুপারস্টার হওয়ার স্টাইলাইজেশনটা অনেক আলাদা, মানে তাকে সুপারস্টার হিসেবে মানুষ অন্যরকমভাবে দেখে, যেটা দেবদাস বা অঙ্কুশদাকে দেখা হয় না সেভাবে। তো নতুন স্টার আসাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের ইন্ডাস্ট্রি কখনো
তারপর থেকে প্রডিউসই করেনি, তারা শুধু অ্যাক্টার প্রডিউস করেছে। তুমি এখনকার টাইমে ভাবো যদি আমরা এখনও 3-4টা স্টারও পেতাম, তাহলে এই যে দেবজিৎ এরা নিজেদের মতো করে টাইম নিয়ে আরও কাজ করতে পারতো। তারা এই 23শে ডিসেম্বরে প্রধান করছে, তারপরে তাকে আবার তাড়াহুড়ো করে আরেকটা সিনেমা নিয়ে আসতে হচ্ছে, সে এরকম টাইম পাচ্ছে না। তার মধ্যে সে রাজনীতির মধ্যে আছে, জিদ্দা চিংলিজের পর একটা বুমেরাং নিয়ে আসে, সেখানে সে অনেকটা টাইম নিয়ে করছে। বাট আমরা লোকেরা কী চাই? এন্টারটেনমেন্ট। আমরা যখন দেখছি দেব এত টাইম পর পর একটা সিনেমা নিয়ে আসছে, আমরা সিনেমা দেখতে যাচ্ছি দেবের, বাট ওইভাবে না যেভাবে আমরা আগে যেতাম। কারণ তখনকার টাইমে দেব একটা সিনেমা করছে, একটা সিনেমা জিদ্দার আসছে তার কিছুদিন পরে, জিদ্দার সিনেমাটা শেষ হচ্ছে, তার কিছুদিন পর সোহমদার একটা সিনেমা আসছে, সোহমদার সিনেমা শেষ হচ্ছে, তার কিছুদিন পর একটা হিরণদার আসছে, একটা অঙ্কুশদার আসছে, একটা আর্ট ফিল্ম চলে আসছে মাঝখানে। এই সিনেমার যে হওয়ার জিনিসটা সেটা অনেক দিন ধরে মানে অনেকগুলো করে আসছে, লোকজন ওটার মধ্যে মানে ইনভলভ হয়ে থাকছে, একটার পর একটা সিনেমা দেখতে চাচ্ছে, বিভিন্ন ধরনের সিনেমা আসছে, এন্টারটেন হচ্ছে, যেটা এখন হচ্ছে না। এখন তুমি দেখো একটা বাংলা এই আমাদের ইন্ডাস্ট্রিতে কতদিন পর পর একটা করে সিনেমা আসছে, যেগুলো ভালো সিনেমার কথা বলছি, যেগুলো মানে লোকজন দেখার জন্য ইন্টারেস্টেড হচ্ছে। আমি কুলের আচার বা চিনি এগুলোর কথা বলছি না, লাইক আমি একটা প্রধানের কথা বলছি, আমি একটা চিনিজের কথা বলছি, আমি একটা মিক্সদের কথা বলছি, আমি অন্যান্য সিনেমার কথা বলছি না। লাইক অনেকের হয়তো ভালো লাগতে পারে সিনেমাগুলো, বাট একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কোনো চিনির দরকার না, একটা কুলের আচারের দরকার না। হ্যাঁ, শহরের উষ্ণতম দিনের দরকার, কারণ এটা ভালো সিনেমা, দেখতে সিনেমাটাকে ভালো লাগছে। চিনি কখনো দেখতে ভালো লাগে না, সিনেমাটা কখনো ভালো নয়। ওকে, তো এটা ছিল আমার থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, প্রোডাকশন হাউস। এখানে প্রোডাকশন হাউসের বিভিন্ন মানে আরও হাটকে গিয়ে কিছু কাজ করা উচিত। যেমন SBF এত বড় একটা প্রোডাকশন হাউস, সে কী বানাচ্ছে? সে কুলের আচার বানাচ্ছে, সে একটা দশমমতার আনছে ঠিকই, বাট তার আগে তার সিনেমাগুলো দেখো, সে কুলের আচার আনছে, গরুর আচার আনছে, এইসব আনলে পরে মানুষ কীভাবে তোমার প্রতি যাবে? তুমি বছরে একটা দশমমতার আনছো, সিনেমাটা খারাপ যতই হোক লোকজন তো দেখতে গেছে। বাঘা যদি আনা হয়েছে, এখানে আমার মনে হয় দেবদাকে অনেক বড় একটা ক্রেডিট দেওয়া উচিত। লাইক লোকটা একটার পর একটা সিনেমা ট্রাই করে যাচ্ছে, সে কমার্শিয়াল করার চেষ্টা করছে, খাদান আনছে, সে প্রধান করেছে, সে ফ্যামিলি ড্রামা প্রজাপতি করছে, বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করছে। জিনিসটা এটাকে একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া খুব দরকার। অন্যদিকে জিদ্দা, সে কমার্শিয়াল মানে সে যদি আজকে এখনকার টাইম পর্যন্ত এই কমার্শিয়াল সিনেমাকে না ধরে রাখতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনকার টাইমে এসে যে কমার্শিয়াল সিনেমা বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে উঠে যেত। আজকে যে অঙ্কুশদা মির্জা নিয়ে এসছে, সেটাও হয়তো আসতো না। সেই হয়তো কোথাও সাহস পেয়েছে যে জিদ্দা করছে, চলো আমিও ঢুকি। ইয়াসদা এত তো সে বলিউডে গিয়ে কাজ করছে, তার কী দরকার সেখানে এসে বাংলা? সে যেমনই অ্যাক্টিং করুক, তার যেমনই এক্সপ্রেশন হোক, সে তো একটা চেষ্টা করছে। লাইক সে মেন্টাল নিয়ে আসছে, সে বা সেন্টিমেন্টাল নিয়ে আসছে, সে চেষ্টা করছে, যেমনই বক্স অফিস করুক। তারপরে সে আরেকটা সিনেমা আসছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি বাঁচিয়ে রাখাতে হয়, তাহলে আমার মনে হয় সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা। আমি একটা নর্মাল অডিয়েন্স, আমার যদি তুমি কথা শোনো, তাহলে আমি বলবো যে আমাদের এই আর্ট সিনেমা অতটা দরকার নেই। আগে ইন্ডাস্ট্রিকে বাঁচাও, এরকম মির্জা আরও 3-4টে নিয়ে এসো, এরকম খাদান আরও 3-4টে নিয়ে এসো, এবং চিঙ্গিস আরও 4-5টা হোক। তারপরে গিয়ে তোমরা করো না কুলের আচার, বস্তাপচা সিনেমা কুলের আচার করো, চিনি করো, বা আরও অনেক সিনেমা আছে। আমি এই দুটো নামই আমার মুখে আসছে, ওই জন্য আমি এই সিনেমার নাম বলছি। বাট ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে, গ্রো করতে গেলে, আমরা বলছি বাংলা সিনেমার পাশে থাকবো। কেন থাকবো ভাই? আমরা কুলের আচার দেখার জন্য পাশে থাকবো, বা আমরা চিনি দেখার জন্য পাশে থাকবো? আমাদেরকে ওই সিনেমাগুলো কী প্রোভাইড করছে? আমাদেরকে দেখতে হবে আমরা যে 150 টাকা দিয়ে সিনেমা দেখতেই যাবো, এখন টিকিটের যা দাম, আমরা কেন সিনেমাটা দেখতে যাবো? আমরা কী প্রোভাইড করছে আমাদেরকে সিনেমাটা? তো আমার মনে হয় না এইসব সিনেমার এখন খুব দরকার। এখন এই টাইমে এসে আমার মনে হয় যে মাস কমার্শিয়াল সিনেমা একটু বেশি দরকার। তো এই ছিল আমার কিছু বক্তব্য। এখন খুব বেশি পরিমাণে এই একটা খাদান দিয়ে, একটা মির্জা দিয়ে বা একটা বুমেরাং দিয়ে ইন্ডাস্ট্রি চলবে না। এরকম 2-3টে খাদান লাগবে, এরকম 2-3টে মির্জা লাগবে, এরকম 2-3টে চিঙ্গিস লাগবে, তারপরে গিয়ে আরও আর্ট সিনেমা তুমি করো। তাহলে গিয়ে ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি বাইরে যাবে। আজকে এই টাইমে এসে যখন মালায়ালাম ইন্ডাস্ট্রি 9 কোটি টাকার বাজেট দিয়ে 109 কোটি 110 কোটি কালেকশন করছে, সেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রডিউসাররা 5-6 কোটি খরচা করতে ভয় পাচ্ছে। অঙ্কুশদা 5-6 কোটির একটা সিনেমা নিয়ে এসে নিজে লাইভে এসে বলছে যে আমি কালেকশনটা তুলতে পারবো কি পারবো না সেটা আমি জানি। তো ভাবো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এখন কী অবস্থা। তো এই ছিল আমার কিছু বক্তব্য বাংলার কমার্শিয়াল সিনেমার রাইজ অ্যান্ড ডাউন নিয়ে। আমার মনে হয় এইসব পয়েন্টগুলোকে মাথায় রাখা দরকার, তাহলে হয়তো হতে পারে যে ইন্ডাস্ট্রি আবার গ্রো করবে আগের মতো। আরেকটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে সব স্টারদেরকে নিয়ে একটা সিনেমা করা, যেটা আমরা সাউথকে আমরা দেখে এসেছি খুব, যে তারা বিক্রম করছে, তারা ক্যাথি করছে, তারা লিও করছে, 3টাকে কানেক্ট করে দিচ্ছে, বিভিন্ন স্টাররা একসাথে চলে আসছে। যে জিনিসটা 2 পৃথিবীতে সময় হয়েছিল। আমার মনে হয় যে দেবজিৎ, অঙ্কুশ, কুচিজিৎ এদেরকে বসে একবার ভাবা উচিত যে আমরা একটা ইউনিভার্স ক্রিয়েট করি যেখানে আমরাই অ্যাক্ট করবো ফিল্ম। আজকে অনির্বাণ ভট্টাচার্যকে শুধু আর্ট ফিল্ম করানো হচ্ছে। তুমি ওই লোকটার মধ্যে যা মানে ওই লোকটা যা করতে পারে,
ওই লোকটাকে দিয়ে তুমি যদি কমার্শিয়াল সিনেমা ভিলেনের অ্যাক্টিং করো, তুমি হিরোর কথা বাদ দিলাম, আর তুমি যদি ভিলেনের অ্যাক্টিংও করো, লোকটা যা পারবে না, মানে আলাদাই হবে জিনিসটা। তুমি আবির চ্যাটার্জিকে দেখে ভিলেনের রোল করাও, বড় রোল দাও একটা, তুমি দেখো জিনিসটা করছে। শুধু জিতু সেনগুপ্তকে দিয়ে ভিলেন করালে জিনিসটা হবে না, কারণ সে বাইরেও করছে, লোকজন তাকে দেখেই যাচ্ছে। মানে আমি শুধু জিতু সেনগুপ্তকে ভিলেনই দেখে যাচ্ছি, আমি অন্য কাউকে ভিলেনে দেখতেই পাচ্ছি না। আমি যেমন আমার মির্জাতে একটা জিনিস খুব ভালো লাগলো, কৌশিক গাঙ্গুলি ভিলেনের রোল করেছে, লাইক যেমনই করুক, ভালো করুক খারাপ করুক সেটা পরে ব্যাপার, বাট লোকটা এসে তার জোন থেকে বেরিয়ে অন্য একটা সিনেমা করেছে। এইসব জিনিসগুলো একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য খুব দরকার। সবাইকে সব ধরনের সিনেমা করতে হবে, একটা সিনেমার মধ্যে আটকে থেকে গেলে কখনো ইন্ডাস্ট্রির ভালো হবে না। তো আমার মনে হয় এইসব জিনিসগুলো যদি মাথায় রাখে প্রডিউসাররা, তাহলে হয়তো বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়াবে, আবার নাও দাঁড়াতে পারে, সেটা পুরোটা বলা যায় না। আমার মনে হয় এই পয়েন্টগুলোকে মাথায় রাখা খুব দরকার। তো চলো আজকের মতো ভিডিও এটুকু, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।